ওবিসির একটা মামলা খারিজ হলো কার্যত সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারের আইনজীবী উপস্থিত থাকলো না। আমি বলছি রাজ্য সরকারের আইনজীবী উপস্থিত থাকলো না, না ইচ্ছা করে থাকলো না, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ যে রাজ্য সরকারের আইনজীবী কার্যত মাননীয় বিচারপতি অমৃতা সিনহার স্বামীর বেলা সরাসরি সুপ্রিম কোর্টে উপস্থিত হয়ে যান, সেই রাজ্য সরকারের আইনজীবী যেখানে 12 লক্ষ সার্টিফিকেট, সংখ্যালঘুদের ভবিষ্যৎ নির্ভর করছে, সংখ্যালঘুরা তাকিয়ে রয়েছে রাজ্য সরকারের দিকে, সেই রাজ্য সরকার কি করে এরকম কর্তব্য জ্ঞানহীন কাজ করতে পারে, যেখানে এত সিরিয়াস মামলা, 18 তারিখ মূল মামলার শুনানি, সেখানে তার মধ্যে একটা কার্যত যে মামলা ওবিসির একটা মামলা আজকে খারিজ করে দিল। শুধুমাত্র আমি বলছি রাজ্য সরকারের আইনজীবী তো থাকতে পারতেন, ডিফেন্স করতে পারতেন, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী অবাক কাণ্ড, সুপ্রিম কোর্টে উপস্থিতি হলো না। আমার সঙ্গে রয়েছেন ওবিসির যিনি আইনজীবী রয়েছেন, তিনিও এই মামলাটাই রয়েছেন, ফিরদৌস শামীম, কথা বলবো দাদার সাথে। রাজ্য সরকার কি সংখ্যালঘুদের দরদ অমনি মুখে দেখায় না মনে দেখায়? আদৌ কি দরদ আছে সংখ্যালঘুদের প্রতি? কারণ আজকে এত একটা ইম্পর্টেন্ট মামলা, যেটা 18 তারিখে মূল মামলা শুনানি হবে, তার মধ্যে একটা মামলা তো খারিজ হয়ে গেল, দুর্বল হয়ে গেল। একদম দেখুন, এসএলপিতে যদি ক্যাভিয়েট না থাকে তাহলে কপি সার্ভিস করা হয় না। স্বাভাবিকভাবেই যারা পার্টি, যারা রেসপন্ডেন্ট থাকে তাদের উপস্থিত হয় না, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু একটা সরকার, যে সরকার আপনি যথার্থই বলেছেন, বিচারপতি, মহামান্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে হ্যারাস করা, মিথ্যা মামলায় হ্যারাস করার মামলায় প্রথম দিন গিয়ে হাজির, কোনো ক্যাভিয়েট ছিল না রাজ্য সরকারের পক্ষ থেকে, কোনো কপি সার্ভিস করা হয়েছে কি হয়নি কেউ জানে না, এসএলপিতে প্রথম দিন হাজির। আচ্ছা, যখন এই মামলাটির যখন ধরুন কজ লিস্ট আছে, এই কজ লিস্টে তো কি কজ লিস্ট ছিল? অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের তো কাউন্সিল আছে, স্ট্যান্ডিং কাউন্সিল আছে, দেখবেন না কি মামলা? বিচারপতিকে হ্যারাস করতে হবে তার পরিবারকে মিথ্যা মামলা দিয়ে, সেই মামলায় প্রথম দিন রাজ্য সরকারের আইনজীবী হাজির। কিন্তু ওবিসি মামলা এরকম একটা গুরুত্বপূর্ণ মামলা, যার ফলে সংখ্যালঘু পরিবারের সন্তানেরা ডাক্তার হচ্ছিল, ইঞ্জিনিয়ার হচ্ছিল, শিক্ষক হচ্ছিল, অধ্যাপক হচ্ছিল, তারা একটু আগিয়ে যাচ্ছে, ইকুয়াল অপরচুনিটি পাচ্ছিল। ওবিসি শব্দের অর্থ কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস, যে ক্লাস অফ সিটিজেনকে আইডেন্টিফাই করে তাদের ইকুয়াল অপরচুনিটি দেওয়ার জন্য সংরক্ষণ দেওয়া, এটাই তো সংরক্ষণের মূলনীতি। সেক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ির ছেলে মেয়েরা এই ওবিসি সার্টিফিকেট পেয়ে তারা কেউ ডাক্তার হচ্ছিল, ইঞ্জিনিয়ার হচ্ছিল, একটু আগিয়ে যাচ্ছে। কিছু মানুষের চক্ষু শুরু হলো, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়। সে 1993 সালের আইন ছিল, কি এমন দরকার হলো 2012 সালে আবার আইন আনা? সেই আইনটি তো আজকে অসাংবিধানিক ডিক্লেয়ার হয়েছে কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকারের মামলাটি, মূল মামলাটি। তার সঙ্গে আরো অনেকজন যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে বেনিফিশিয়ারি, তাদের মামলাও বিচারাধীন। নওশাদ সিদ্দিকী মামলা করেছে, তার মামলাও বিচারাধীন। তাহলে এই মামলাগুলো বিচারাধীন, এই অবস্থায় দাঁড়িয়ে এই এই মামলাটি খারিজ হয়ে গেল। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো আইনজীবী অ্যাপিয়ার করলো না। এটা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। একটা কথা বলে দিই ফিরদৌস দা, সন্দীপ ঘোষকে বাঁচাতে কোটি কোটি টাকার কপিল সিব্বাল থেকে শুরু করে কোন কোন আইনজীবী থাকে না সুপ্রিম কোর্টে, আপনারাও তো যান, সওয়াল করেন এসএসসি মামলা থেকে বাঁচতে রাজ্য সরকারের কোন কোন আইনজীবী থাকে না, আপনাদেরকে দেখা যায় না, ওদেরকে সারিবদ্ধভাবে দেখা যায়। আমি বলছি কে কে থাকে না সেখানে? কেন এইরকম সংখ্যালঘুদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় এত দরদ দেখায়, মসিহা বলে নিজেকে? তাহলে সেখানে আজকে থাকলো না। আসলে এরা কি চায় সেটা বুঝতে হবে। এরা চায় এদেরকে দিয়ে বোম বাঁধিয়ে দেবে। দেখেন না, বলে যে বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। আসলে এরা বোম বাঁধা লোক চায়, আসলে এরা চায় লাঠি ধরা লোক, পেন ধরা লোক এরা চায় না, এরা ভয় করে। যারা পেন ধরলে তো প্রশ্ন করতে শুরু করবে, আর প্রশ্ন করলেই এরা তো আমাকে ক্ষমতায় রাখবে না। অতএব এদের পিছিয়ে দাও, এদের বাড়ির ছেলেদের ডাক্তার হতে দিও না, ইঞ্জিনিয়ার হতে দিও না, অধ্যাপক হতে দিও না, আইএস অফিসার হতে দিও না, ডাব্লিউবিসিএস অফিসার হতে দিও না, বিচারপতি হতে দিও না, ভালো আইনজীবী হতে দিও না। এদের তারা তো প্রশ্ন করবে। অতএব এদেরকে বোম বাঁধিয়ে নাও, এদেরকে দিয়ে লাঠি ধরিয়ে নাও, এদেরকে দিয়ে পিস্তল ধরিয়ে নাও, দিয়ে ক্ষমতায় থাকো। আর ওই সেটিংটা ভালো করে রেখে দাও, যাতে আমি জেলের বাইরে থাকি, জেলের বাইরে থেকে এদের হাতে বোম বন্দুক তোলার একটা ঘৃণ্য রাজনীতির শিকার এরা প্রত্যেকে। এই সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা এই যে বলতে পারেন উদাসীনতার জন্য এই রাজ্য সরকার এই উদাসীনতার শিকার হলো। এবং শুধু তাই না,
এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখে এক এক কথা বলেন এবং কর্মক্ষেত্রে আর এক কাজ করেন। আসলে যেটা করেন সেটা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে কোনোভাবেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী বা বিচারপতি না হতে পারে, তার একটা ঘৃণ্য প্রয়াস। সম্প্রদায়কে সরাসরি সর্বনাশের পথে পাঠানোর একদম এই মুহূর্তে আপনি বলতে পারেন এটা একটা চক্রান্ত। ওকে জবাব দিতে হবে। কবে জবাব দেবে? আমি গতকালও বলেছি, আজও বলছি, ও জবাব দেখ, যে ও বলুক যে রাজ্য সরকারের পক্ষ থেকে ক্যাবিনেট ছাড়া কোনো মামলায় কোনোদিন রাজ্য সরকারের পক্ষ থেকে মমতা ব্যানার্জির আমলে কোনোদিন উপস্থিত হয়নি। বলুক, সাংবাদিক সম্মেলন দিয়ে বলুক। আইনজীবী রাজ্য সরকারের অভাব থাকলে আপনাদেরকে তো একটু বলে দিতে পারতো, আপনারা দাঁড়িয়ে। অবভিয়াসলি আমাদেরকে খবর দিলাম, আমরা দাঁড়িয়ে বলতাম যে এই মামলা বিচারাধীন, এই মামলা তুমি খারিজ করো না, মহামান্য বিচারপতি এই মামলা আপনারা খারিজ করবেন না, এই মামলা বিচারাধীন। এটা কেন বললো না? রঞ্জন ভট্টাচার্য বললেন না, একদম বলছে এই মামলা খারিজ হওয়া মানে তো আপনাদের মূল মামলাটা দুর্বল হওয়া। ফিরোজ অবশ্যই, কারণ আদার সাইড এই মামলা, আমি যদি আদার সাইড হতো আমি কি করতাম? আমিও এই সেম জিনিস করে আমি এই মামলার অর্ডার দেখাতাম, নিশ্চিতভাবে তারা দেখাবে, বলে দেখো এই মামলা খারিজ হয়ে গেছে, মহামান্য বিচারপতি আপনি তো খারিজ করেছেন, তাহলে এই মামলা শুনে আর কি করবেন? হুইল চেয়ারে করে গিয়ে বসে আপনি এসএসসির মামলা সুপ্রিম কোর্টে উপস্থিত হন। বলছি রাজ্য সরকারের তো এরকম অবস্থা নেই যে হুইল চেয়ারে বসে, বা তাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়েছে, সেরকম তো অবস্থা নেই, একটা আইনজীবী দাঁড়াতে পারলো না। দেখুন একটা কথা বলি, সদিচ্ছা থাকলে সব হয়। বললাম তো, বিচারপতির পরিবারের কাউকে হ্যারাস করার জন্য মিথ্যা মামলায় সেখানে এসএলপিতে প্রথম দিন হাজির। এবং মহামান্য বিচারপতি, আমি নাম করে বলছি, সে বিচারালয়ে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্যকে স্পেসিফিক প্রশ্ন করেছিল যে আপনি কটা মামলায় প্রথম দিন উইদাউট এনি ক্যাভিয়েট গিয়ে হাজির হন? সেই মামলায় গিয়ে হাজির হতে পারে, অথচ এরকম ওবিসির মতো একটা গুরুত্বপূর্ণ মামলায় প্রথম দিন হাজির হতে পারে না, লিস্ট দেখতে পারে না। এ কেউ বিশ্বাস করবে? আর যে বিশ্বাস করুক, আমি বিশ্বাস করি না। আসলে এটা হচ্ছে ঘৃণ্য রাজনীতি। এই ঘৃণ্য রাজনীতিটি করছেন, আমি স্পেসিফিকলি বলতে পারি এই ঘৃণ্য রাজনীতিটি করা হয়েছে, এবং সেটা করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে এর জবাব দিতে হবে যে কেন এই অবনী কুমার ঘোষ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স এর মামলায় কেন রাজ্য সরকারের কোনো আইনজীবী উপস্থিত থাকলো না, উপস্থিত না থেকে কেন এই এসএলপি, কারণ এই লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট হবে। যতটা জ্বালা আপনার ধরতে ঠিক একই সম্প্রদায়ের হওয়ার কারণ কেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না এতটা কষ্ট? আমরা বুঝতে পারি, কারণ আমরা একই সম্প্রদায়, ভুক্তভোগী আমার ভাই বোনরা, একদমই আমরা। দেখুন সংখ্যালঘু পরিবারের ছেলেমেয়েরা তারা পরিশ্রম করে উঠে আসতে চাইছে। দেখুন একটা সমাজের একেবারে প্রান্ত সীমার মানুষ, তারা ইকুয়াল অপরচুনিটি পেলে তারা একটু আগিয়ে যাবে। তারা তারা কেউ চিকিৎসক হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে, কেউ অধ্যাপক হবে। তারা আগিয়ে যাওয়ার একটা প্ল্যাটফর্ম পাচ্ছিল, সেই প্ল্যাটফর্মটিকে নষ্ট করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়রা উঠে পড়ে লেগেছে। এবং তারা 1993 সালের আইন ছিল, কি দরকার ছিল 2012 সালের আইন আনার? 1993 সালের বাম সরকারের সেই তৈরি আইন, কেউ তো কোনো আদালত তো বলেনি এখনো পর্যন্ত অসাংবিধানিক। তাহলে কেন আজকে 2012 সালে আইন এনে অ্যাকচুয়ালি এই যে পরপর আপনি এই যে পদক্ষেপগুলো নিলেন, তার ফলে তো বিড়ম্বনায় পড়লো। এরা তো প্রকৃত ওবিসি হওয়ার যোগ্য। আপনি কেউ তো বলেনি যে আপনাকে তাড়াহুড়ো করে এটা করতে হবে, কেউ তো বলেননি, কিন্তু আপনি করে বেসিক্যালি তাদের বিড়ম্বনায় ফেলেছেন। এখনো পর্যন্ত আমি আপনাদের ক্যামেরার সামনে বলছি যে এই রায়ের পরেও নতুন করে আবার যদি এদের দেওয়ার প্রচেষ্টা হতো, সেটাও একটা উদ্যোগ নেওয়া যেতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি পথ বলে দেব, করেছেন, করেননি। কেন করেননি? তার কারণ সেটা করলে ওরা আবার ইকুয়াল অপরচুনিটি পেলে সুযোগ তৈরি হয়ে, তাই এরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, এরা তো চান না। এরা চান এদেরকে দিয়ে বোম বাঁধিয়ে নেবে, এদেরকে হাতে লাঠি ধরিয়ে দেবে, ছুরি ধরিয়ে দেবে, পিস্তল ধরিয়ে দেবে। আরো একটা বিষয় একদম কথা বলতেই হয়, আমি বলছি আপনার আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আপনারা রাজ্য সরকারকে শাস্তি না দিয়ে যারা অপরাধ করেছে এই এসএসসি মামলায়, যারা মেন অ্যাকিউজ পারসন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা আর মানে ব্যবস্থা না নিয়ে আপনারা শুধু এই বলিকা বাখরা আপনারাও কেন এই ছাত্রছাত্রীদেরকে করছেন, যারা চাকরি প্রার্থী রয়েছে তাদেরকে করছেন। আবার একটা পরীক্ষার কথা
মানে কার্যত কেন বলে এলেন শেষ মুহূর্তে, একটা খিচ ট্রেনে কেন আনলেন, সেটাও এই মুহূর্তের অনেক বড় প্রশ্ন। দেখুন, প্রথমেই বলি যে দুটো বিষয় আলাদা। আমরা সিবিআই চেয়েছিলাম বলেই সিবিআই তদন্ত হয়েছিল, এবং সিবিআই তদন্তের ফলে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক ব্যক্তি, আমি নাম ধরে বলে দিতে পারি, জেলে। আচ্ছা, পার্থ চট্টোপাধ্যায়, আমরা যদি ধরো কোনো থানার পুলিশ বা সিআইডি তদন্ত করতো, তাহলে পার্থ চট্টোপাধ্যায় জেলে যেত? যেত না। এবার বলি যে তদন্তকারী সংস্থার তদন্ত আর নিয়োগকারী সংস্থার নিয়োগ দুটো এক বিষয় না। নিয়োগকারী সংস্থা যে নিয়োগ করেছে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে রেকমেন্ডেটরি অথরিটি হিসেবে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করেছে, রেকমেন্ডেশন করেছে, সেই পদ্ধতিগত ত্রুটি ছিল বলেই তারা কিন্তু এই কলকাতা হাইকোর্ট সেটা বাতিল করেছে। শুধু বাতিল করেননি, কলকাতা হাইকোর্টের একটা ইম্পর্টেন্ট অর্ডার দিয়েছে, অত্যন্ত ইম্পর্টেন্ট নির্দেশ। ওই জাজমেন্টে যদি পড়েন তাহলে দেখবেন, সেটা হচ্ছে এই যে যখন আদালতে ধরা পড়ে যাওয়ার পরে না, অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল কিসের জন্য জানেন? ইললিগাল অ্যাপয়েন্টিদের চাকরি বাঁচানোর জন্য। একদম অতিরিক্ত শূন্যপদ তৈরি করার জন্য গোটা ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত করতে বলেছে। মানে যদি এই এখনো পর্যন্ত স্টে হয়ে আছে, ওই স্টেটা যদি সুপ্রিম কোর্টে যদি আপহোল্ড হয় কলকাতা হাইকোর্টের তদন্ত, গোটা ক্যাবিনেট জেলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা ক্যাবিনেট জেলের ভেতরে। আমি আগে আপনাদের ক্যামেরার সামনে বলেছিলাম যে ওর ক্যাবিনেট জেলের অভ্যন্তরে বসবে না। সুপ্রিম কোর্টের স্টে, হাইকোর্ট তো জাজমেন্ট দিয়েছে। মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই জাজমেন্ট দেওয়ার পরে সেটা তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে, বিভিন্ন পক্ষ চ্যালেঞ্জ করেছে, রাজ্য সরকার চ্যালেঞ্জ করেছে, এসএসসি চ্যালেঞ্জ করেছে, টেন্টেড ক্যান্ডিডেটরা চ্যালেঞ্জ করেছে, আনটেন্টেড বলছে যারা, তারা চ্যালেঞ্জ করেছে, সমস্ত পক্ষই চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ করার পরে মহামান্য বিচারপতি, সেই সময় যিনি ছিলেন প্রধান বিচারপতি, তিনি স্টে দিয়েছিলেন এবং বলেছিলেন সাবজেক্ট টু আউটকাম অফ এসএলপি অবভিয়াসলি, এবং ইন দ্য মিন হোয়াইল যা স্যালারি পাবে সেটাও কিন্তু ফাইনালি দিতে হতে পারে, সেটাও বলে রেখেছেন, সেই নির্দেশে বলা আছে। কেন এটা বাতিল হলো এটা তো বুঝতে হবে। কেন বাতিল হলো? এই কারণেই যে টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেট পৃথকীকরণ করা যাচ্ছে না, এবং স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি, বোর্ড এবং সরকার, একটা রেকমেন্ডেটরি অথরিটি, একটা অ্যাপয়েন্টিং অথরিটি এবং সরকার, এই তিনজন যদি পৃথকীকরণ না করে দেয় আর কেউ করতে পারবে না। কেন করতে পারবে না এটা বুঝুন। তার কারণ হচ্ছে এই যে নিয়ম মেনে এই নিয়োগ হয়েছে কিনা সেটা একমাত্র বলতে পারে স্কুল সার্ভিস কমিশন। কারণ নিয়োগের যে আইন সেটা তৈরি করে রাজ্য সরকার, সেই আইন মোতাবেক রেকমেন্ডেশন দেয় এসএসসি। আর অ্যাপয়েন্টমেন্ট যদিও দেওয়ার কথা নয়, অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বোর্ডের। তার কারণ ওই যে রুলসে বলা আছে ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কথা, কিন্তু 2018 সালে হঠাৎ করে আইন পরিবর্তন করে এই বোর্ডকে এই ক্ষমতা দেওয়া হলো যে এরা অ্যাপয়েন্টমেন্ট দেবে। আসলে এটাও দেওয়া হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে। তার কারণ আপনাকে আজকে আমি ক্যামেরার সামনে বলি। তার কারণ হচ্ছে সেন্ট্রালি টাকাটা তুলবে। দেখবেন ওই বোর্ডের প্রেসিডেন্ট কিন্তু জেলে, এখনো জেলে, আসলে সেন্ট্রালি টাকাটা তোলার জন্য। কারণ এই স্কুলের যদি ম্যানেজিং কমিটির অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে এই যে এক্সেস অ্যাপয়েন্টমেন্ট, এসব করা যাবে না। এবং শুধু তাই না, আজকে শুনলে অবাক হয়ে যাবেন যে আমরা যে প্রথম তথ্যগুলো কোথা থেকে পেয়েছি জানেন? কারণ এই বোর্ড বা এসএসসি কে যারা ক্যামেরায় শুনছেন, যারা চাকরি প্রার্থী, যারা চাকরি প্রাপক, তারা প্রত্যেকেই জানেন যে আরটিআই করলে আরটিআই জবাব দিত না। আমরা প্রথম জানতে পারি যে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে কি পাইনি, তার আরটিআই জবাব পাই স্কুলগুলো থেকে। এই যে সেতাব সহ একাধিক ব্যক্তি যে আরটিআই করেছিল, স্কুলগুলো থেকে আরটিআই তথ্য নিয়েছি, তারপরে সেই আরটিআই তথ্য, সেই অ্যান্সার অ্যানেক্স করে রিট পিটিশন দাখিল করেছি। আমি একদম স্পেসিফিক কোশ্চেনে আসবো। যারা চাকরি প্রার্থী তারা কোশ্চেন করছে, তারা আমাকে বলছিল যে দিদি এই এই প্রশ্নগুলো কেন তুলছেন না। বলি, যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে সওয়াল না করে আপনারা পুরো প্যানেলটা বাতিলের সওয়াল করছেন কেন, এই মুহূর্তে বড় প্রশ্ন। আর যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা আপনাকে যদি বলি এখন মাধ্যমিক পরীক্ষা দিতে, আপনারা কি মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন? মানে এই যে প্রশ্ন, এই যে আপনারা শুধু প্যানেল বাতিলের কথা বলছেন কেন? এই যে রাজ্য সরকার এত বড় দুর্নীতি করলো, সেই রাজ্য সরকারের কি ব্যবস্থা হবে, তার মাথায় যারা আছে তাদের কি ব্যবস্থা হবে, সেই ব্যাপারে কেন আপনারা সওয়াল করছেন না? সেই ব্যাপারে সওয়াল করেছিলাম বলেই তো সিবিআই তদন্ত হয়েছে, যে এটা একটা এমন একটা দুর্নীতি, একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সেই সওয়াল জবাব সেটাকে অ্যাকসেপ্ট করেছিল বলেই তো সিবিআই তদন্তের নির্দেশটাকে একদম আপ টু সুপ্রিম কোর্ট পর্যন্ত আপহেল্ড হয়েছিল। এটা বুঝতে হবে
যে সেই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিল এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত সেটাকে আপহেল্ড করেছে। এর আগের পর্যায়ে এই যে পর্যায়ে দেখছেন, এর আগের পর্যায়ে অনেকেই বলছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন, না, রায় দেননি, তিনি নির্দেশ দিয়েছিলেন। জাজমেন্ট এন্ড অর্ডারের মধ্যে পার্থক্য রয়েছে। সিঙ্গেল বেঞ্চ যখন নির্দেশ দেন, সেই নির্দেশগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেই সময় ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল, কিন্তু সেই সময় রিট পিটিশন গুলো পেন্ডিং ছিল, ডিসপোজড অফ হয়নি, সেগুলো সব অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল, সেটা মামলাটা ডিসপোজড অফ হয়নি। ভালো করে বুঝুন না, তার কারণ হচ্ছে, দেখুন, সওয়াল প্যানেল বাতিলের পক্ষে নয়, সওয়াল হচ্ছে সঠিক নিয়োগের পক্ষে। ভুল করছেন। এখন কেন এটা বলতে হচ্ছে, তার কারণ যদি সেগ্রিগেশন করে দিচ্ছে না সরকার, সেগ্রিগেশন করে দিচ্ছে না এসএসসি, সেগ্রিগেশন করে দিচ্ছে না বোর্ড, তারা কি বলছে, এসএসসি 4টে এফিডেভিট দিয়েছে, তারা কংক্রিট নাম্বার দিয়েছে। এসএসসির সাথে বোর্ডের যে সংখ্যা, সেই সংখ্যার মিল আছে? মিল নেই। কেন মিল নেই? তার কারণ তারা প্রকৃত তথ্য দিচ্ছে না। আমরা বলছি প্রকৃত তথ্য দিতে হবে, প্রকৃত তথ্য দিয়ে সেগ্রিগেশন করতে হবে, এবং সেগ্রিগেশন করা না গেলে খুব স্বাভাবিক নিয়ম। আপনি দেখুন, আপনি রাস্তায় দাঁড়িয়ে কি বললেন সেটা বিষয় নয়, কিন্তু একটি মামলায় যখন আপনি মামলার ক্ষেত্রে আপনি যখন মামলা প্লেস করবেন, তখন তো আইনসঙ্গত ভাবে ফ্যাক্টটাকে প্লেস করতে হবে। আপনারা একটা চক্রান্ত করে চলেছেন, আপনারা অবৈধ যেসব প্রার্থী আছে তাদের একটা মামলা পেয়ে গেছেন, সেটা নিয়ে একটা চক্রান্ত করছেন, যারা বৈধ রয়েছে তাদের বিরুদ্ধে একটা চক্রান্ত করছেন, তাদের চাকরি যাতে চলে যায়। এটা অর্বাচীনের মতো কথাবার্তা। দেখুন, বৈধ কে এটা আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসি কে, বোর্ডকে এবং সরকারকে। এই বৈধ কে, এইটা আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত না সেটা যারা আর্টিকেল 12 অথরিটি আছে তারা প্রকৃত তথ্য দেবে। তারা কি বলছে, আপনাকে যদি আমি এফিডেভিট গুলো পড়াই তাহলেই বুঝতে পারবেন। তারা বলছেন যে যতগুলো আজকের দিন পর্যন্ত আইডেন্টিফাই হয়েছে, তারা আইডেন্টিফাই কিভাবে করছেন, রিট পিটিশনাররা যে তথ্য দিয়েছে, সিবিআই যে তথ্য দিয়েছে, তারা শতপ্রণোদিত হয়ে কোনো তথ্য দিচ্ছেন না। আমরা একটা বলছি, তারপরের দিন এসে বলছে ও তাহলে আর 5টা, ও তাহলে আর 10টা। এইভাবে তো আর মানে একটা নিয়োগ প্রক্রিয়ায় কতজন যোগ্য, কতজন প্রথম কথা তো এসএসসির একজন অযোগ্যকেও নিয়োগ করার কথা নয়। এসএসসির কাজ কি, যোগ্য চাকরি প্রাপক কারা তাদের লিস্ট বানানো। এসএসসি দাঁড়িয়ে, মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি এরপরে মমতা ব্যানার্জি কি করে সরকারে থাকেন, যে এবং যারা বলছেন তারা একবারের জন্য কেন বলছেন না যে এসএসসির কাজ হচ্ছে যোগ্য ব্যক্তিদের নাম টাঙানো, সেই এসএসসি আদালতে দাঁড়িয়ে বলছে 5,485 জন ইললিগাল অ্যাপয়েন্টিজ রয়েছে এই 2016 সালের সিলেকশন, 4টে সিলেকশন প্রসেসে। এরপরে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকে? যারা যোগ্য বলছেন তারা কেন বলছেন না যে এরপরে তোমার ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই, নতুন একজন সঠিক ব্যক্তিকে বসাও, যে ব্যক্তি কে যোগ্য কে অযোগ্য আইডেন্টিফাই করে দেবে। কালকে নবান্ন মমতা ব্যানার্জিকে আমি চ্যালেঞ্জ করছি, ওর লাইন করে একটা লম্বা করে লিস্ট টাঙিয়ে দিক যে এরা যোগ্য আর এরা অযোগ্য। আমি বলছি সত্যি, যে প্রশ্নগুলো আপনারা তুলছিলেন আমি ফিরদৌস শামীমকে করলাম, আপনারা উত্তর পেলেন যথাযথ। কারণ কেন আমি বলছি, আমি সেদিনও আপনাদেরকে বলেছিলাম যে যোগ্য কারা অযোগ্য কারা এসএসসি কেন বলছে না হলফনামা দিয়ে, তারা কেন জমা দিচ্ছে না। কারণ কেন যোগ্য অযোগ্য বিচার করার অধিকার এই মুহূর্তে ফিরদৌস শামীমদের নেই। তারা সওয়াল করতে পারে, তারা একটাও অবৈধ নিয়োগ হবে কেন সেটা তো সরকারকে জবাব দিতে হবে। আপনারা সরকারের থেকে জবাব না চেয়ে ক্রমাগত বিকাশ রঞ্জন এবং ফিরদৌস শামীমের উপর সুর চড়াচ্ছেন, কিন্তু আপনাদেরকে বাস্তবটা বুঝতে হবে। কেন অযোগ্য নিয়োগটা কেন হলো, নিয়োগ করলো কারা, কেন একটাও অযোগ্য হবে বলুন তো? পরীক্ষা দিয়ে প্রশ্ন যারা এখন, কেন 5,000 জন অযোগ্যের কাছে বাচ্চারা পড়বে, কেন অযোগ্য এই মুহূর্তে শিক্ষক থাকবে, তার জন্য আপনারা প্রশ্ন করছেন না। কিন্তু কেন মামলাটা করলেন ফিরদৌস শামীমরা, সেটা নিয়ে অনেক প্রশ্ন করছেন। দেখুন, প্রথম কথা, মামলাকারী আমি নয়, মামলাকারী হচ্ছে যারা বঞ্চিত চাকরি প্রার্থী, তারা বঞ্চিত চাকরি প্রার্থী। আমি তাদের হয়ে আইনজীবী, আমি শুধুমাত্র আমি বা বিকাশ বাবু আমার সিনিয়র হিসেবে সওয়াল করেছি মাত্র। আর এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য সম্পর্কে যারা জানেন না, অনেকে অনেক কথা বলতে, আমি শুধু জাস্ট একটা ঘটনার কথা বলি। যেহেতু এই যে ধরুন দিল্লিতে যাতায়াত করতে হয়, তো দেখবেন তিনি একজন সাংসদও বটে, মানে তিনি একজন সাংসদ। প্রথম কথা, পেশাগত কাজে তিনি একজন সাংসদ, প্রায় 34টা, আমি যদি ভুল না বলি, প্রায় 34টা টিকিট ফ্রি পায়, 34 বা 40 হোয়াটস এবার।
তিনি প্রথম কথা পেশাগত কাজে ওই টিকিট ব্যবহার করেনই না, সেটা ছেড়েই দিন। তো উনি সাধারণভাবে যদি যখন সংসদের কাজেও যান, তিনি এই ইকোনমি ক্লাসে যাতায়াত করেন। তো আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, কারণ আমি একজন, মানে আমি নাম করছি না সেই সাংসদের, আমার মনে হয় না যে সে মানে সাংসদ হওয়ার আগে কোনোদিন চড়লেও চড়তে পারেন, কিন্তু চড়েছেন বলে মনে হয়নি আমার। যাই হোক না কেন, তো তিনিও ওই বিজনেস ক্লাসে যাতায়াত করছেন। তো আমি বিভিন্ন সময় টিকিট কাটে রিএম্বার্স করা যায় বলে, তো দেখি সবসময় ইকোনমি ক্লাসেই কাটে। ও, যে আপনি তো একদম প্রশ্ন করলেন যে আপনি তো চাইলে মানে বিজনেস ক্লাসে, কারণ তো ওটার টাকা তো বিনামূল্যে, ও তো টাকা সংসদ দেয়। তো তিনি বলছেন আমি তো যাবো কলকাতা থেকে দিল্লি বা দিল্লি থেকে কলকাতা আসবো, একই ফ্লাইটে একই সময়ে যাব, কেন ট্যাক্স পেয়ারদের মানি কেন আমি খরচা করতে যাবো? এটা কেউ জানেন না, সেটা ব্যক্তি চাইলে আসতে পারেন। এরকম এইরকম একটা মানসিকতার মানুষকে এইভাবে প্রশ্ন করা, এবং আমি যেটা বলছি আপনি চাইলে যে কেউ আরটিআই করে জবাব চেয়ে নিতে পারেন, না যে কেউ আরটিআই করে জবাব চেয়ে নিতে পারেন। না দেখুন, এসএফআই যা বলেছে একদম প্রকৃত কথা বলেছে, যে যোগ্য আইডেন্টিফাই করে দিতে হবে এসএসসি কে। আমরা তো একই কথা বলছি, সেটা করে দেয়নি বলেই তো। কারণ নিয়োগের আইন পরিষ্কার বুঝে নিতে হবে। নিয়োগের আইন হলো এই যে এই ধরনের মামলার ক্ষেত্রে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা না গেলে পুরো প্যানেল বাতিল হয়, এবং সেটা এবং না দেখুন, আমি আবারও বলছি, এসএফআই একই কথা বলেছে যে কথা আমরা প্রথম থেকে বলে আসছি। এই এই যদি তারা যোগ্য অযোগ্য প্রকৃতভাবে আইডেন্টিফাই করে দিত, তাহলে আজকে এই গল্পই উঠতো না। আজকে যারা যোগ্য বলছে তারা কেন, কলকাতা হাইকোর্ট তো সুযোগ দিয়েছিল যে আপনারা আসুন, আপনাদের অবস্থান বলুন। কজন এসছিলেন? আপনাদের অবস্থানের সুযোগ দেওয়া হয়েছিল, তো কজন এসছিলেন, কেন আসেননি? আজকে এই যে আমরা যোগ্য, এইটা বলাটা যথেষ্ট না যতক্ষণ পর্যন্ত না সেটা আইডেন্টিফাই করে দেবে আর্টিকেল 12 অথরিটি। আর্টিকেল 12 অথরিটি একদমই তাদের মধ্যে সংখ্যার গরমিল। একজন বলছে 5485, একজন বলছে 5199, একজন বলছে এই মানে এসএসসি বলছে ওই 9-10 এর ক্ষেত্রে। আমি আগে দিন শুনানি করেছি, শুধুমাত্র অষ্টম রাউন্ডটা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, অথচ প্যানেলের ভ্যালিডিটি 1 বছর। তার মধ্যে কতগুলো কাউন্সিলিং হয়েছিল, তারপরে তাহলে সমস্ত কাউন্সিলিং গুলো তো এক্সপায়ারি অফ দ্য প্যানেল হয়ে যায়। তাহলে এই প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব তো এসএসসি কে দিতে হবে।